नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा तोमरा कोनोदिन देखेछो एचोड़ेर मध्य एक चामच मयदा दिले कि हय? तो तोमरा जारा जानो ना तारा एई भिडियोटा शेष पर्यन्त देखले बुझते पारबे जे एई मयदा दिये एचोड़टार कि सम्पर्क। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमेই आमी एखाने 500 आमी एचोड़ आगे থেকেই ভালো করে কেটে নিয়েছিলাম। আর এখানে এখন প্রথমেই আমি 1 চামচ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে বেশ ভালো করে এই এঁচোড়ের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দেব। ঠিক এই রকম ভাবে মিশিয়ে দেব। আর এইটা যদি তোমরা করো প্রত্যেকবার এঁচোড় কাটার সময় তাহলে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ডিফারেন্সটা কি হয়েছে। তো এই রকম ভাবে এঁচোড় ধোয়ার আগে তোমরা যদি এই ময়দা একটুখানি মিশিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এঁচোড়টা পরিষ্কার হয় আর ধোয়াটাও একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখো এগুলো তো আমি পুরোটাই একদম কোট করে ফেলেছি। একটা একটা করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এইভাবেই প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে একদম ময়দার গুঁড়ো লেগে রয়েছে। তো এই রকম অবস্থাতেই এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এরপর তারপরে 5 মিনিট পর এটাকে ধুয়ে নেব। এখন আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল দিয়েছি। আর এর মধ্যেই আমি ধোয়া এঁচোড়গুলো দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে একটা সিটি দিয়ে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এগুলো প্রথমেই আমি এঁচোড়টা একটু গরম অবস্থাতে একটুখানি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আলুটা মেখে নিয়েছি। তবে এখন কিন্তু বেশ একটু গরম রয়েছে আর এইটা কিন্তু একদম গরম অবস্থাতেই করতে হবে যাতে করে একদম দানা বা বীজ কিছু না থাকে। পুরোটাই বেশ ভালো করে এটা যেন মেখে নিতে হবে। আর এরকমভাবেই দেখো আমি একদম গরম অবস্থাতেই আমি মেখে নিয়েছি আর মাখাটাও খুব সুন্দর হয়েছে। এখন কিছু উপকরণ দেবো, সেগুলোর মধ্যে প্রথমেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গরম মশলা দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি রসুন বাটা দিয়েছি, হাফ চামচ আমি আদার বাটা দিয়েছি আর এখানে 2 চামচ আমি বেসন দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। মাখাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু একদম স্বাদ থাকবে না। তো এটাকে বেশ ভালো করে এটাকে বেশ এরকমভাবেই চটকে চটকেই ভালো করে মেখে নিতে হবে যাতে করে এর মধ্যে দানা বা বীজ কিছুই যেন না থাকে। তো এইভাবেই বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখন মাখা হয়ে গেছে, এখন এটাকে এখন রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে কি করতে হবে সেটা চলো দেখে নিই। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর হাতে একটু তেল ভালো করে বেশ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ওই মাখা থেকে ছোট ছোট করে বলের মতো গোলা বানাচ্ছি। আর এই গোলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গোলা বানাতে পারো। এখানে স্কোয়ার শেপ বানাতে পারো বা ডিম্বাকৃতি বানাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেই রকম তোমরা বানিয়ে নিতে পারো। আমি এখানে গোলা মতো গোল গোল করে এটা বানিয়ে নিচ্ছি। তো এই রকমভাবে সব গোলাগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। দেখো সব গোলা বানানো হয়ে গেছে আর ওপর থেকে আমি কিছুটা বেসনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এখন এগুলো ডুবো তেলে একটু ভেজে নেব। তো ভাজবার জন্য আগেই আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এখন এই বলগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। আর এখন এগুলো একটু প্রথমে উল্টে পাল্টে করে দেবো আর এগুলো একটু বেশ লাল লাল যখন হবে তখন এগুলোকে তুলে নেব। তো যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে দিয়ে এগুলো ভেজে নেব। দেখো বেশ লাল লাল মতো হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এইগুলো কিন্তু আমরা এমনি সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এগুলো খেতে পারি। আর এগুলো সন্ধেবেলাতে সসের সাথেও এগুলো পরিবেশন করা যেতে পারে। আর সন্ধেবেলায় তো 1 কাপ চায়ের সঙ্গে দারুণ লাগবে এগুলো খেতে, বা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এইগুলো দেওয়া যায়। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো এগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো সব তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একটা একটা করে সব দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোও ঠিক ওই লাল লাল মতো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে এগুলো সব তুলে নিয়েছি।
সবগুলো এগুলো তুলে একটা প্লেটে আমি রেখে দিয়েছি। এখন আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 4 টেবিল চামচ তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজার পর আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব, একটু পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর আমি এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষানোর পর কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, আমি তো হাফ চামচ দিয়েছি, তোমরা পারলে এর থেকে বেশিও দিতে পারো। আর এখানে আগে থেকেই আমি 2টো টমেটো বেটে রেখে দিয়েছিলাম, অর্থাৎ এটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর আমি এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটু তেলটা বের হয়। এখন এখানে আমি 2 টেবিল চামচ আমি টক দই দিয়েছি। টক দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিয়েছি। যে কোনো রান্নার আগে টক দই ইউজ করলে টক দইটা একটুখানি ফেটিয়ে নিতে হয়। টক দই দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বা মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এখানে 1 চামচ আমি চিনি দিয়েছি, যেহেতু আমি টক দই ইউজ করেছি যাতে করে টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা পুরোপুরি বজায় থাকে, সেই জন্য 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে যখন তেলটা বেশ উপর থেকে ভেসে এসেছে এরপরে একটু জল ইউজ করেছি। তবে জলটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, এই রান্নাটা একদম কিন্তু ঝোল করা যাবে না, একটু মাখো মাখো মতো হলেই এটা বেশি ভালো হয়। তো সেই কারণে সামান্য পরিমাণ একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, কারণ মশলা আগে থেকেই মোটামুটি বেশ কষে গেছে, এর থেকে বেশি আর কিছু কষাবো না। আর ওপর থেকে এখন ধনেপাতার কুচি একটু ছড়িয়ে দেবো, ব্যাস আর কিছুই নয়। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। তবে আমি একটু সার্ভ করব একদম অন্য পদ্ধতিতে, অন্যান্যরা যেমন করে তেমন নয়। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এই কারিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে আমি যে কোপ্তাগুলো বানিয়েছিলাম সেই কোপ্তাগুলো এর ওপরে দিয়ে দেবো। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারো। কড়াইয়ের মধ্যে যদি দাও তাহলে 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু একদমই ফোটাবে না, কারণ এগুলো ভীষণই নরম, খুব তাড়াতাড়ি গলে যাবে। তো তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তা কারি। এই কোপ্তা কারির রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।